হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে অ্যান্তন চেকভের লেখা দ্য বেড গল্পটি পড়ছিলাম। তো আজকে আমরা থার্ড পার্ট পড়বো। আগের দুটো পার্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা পড়ার ক্ষেত্রে সুবিধা হয় বা উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা পার্ট 2তে যে অংশ শেষ করেছিলাম জাস্ট একটুখানি বলে দিই, যে দেখেছিলাম যে সে দশম বছরে বা 10th ইয়ারের পর সে হচ্ছে গসপেল পড়ছিল, এবং তারপর গসপেল শেষ হওয়ার পর সে থিওলজি এবং রিলিজিয়ান হিস্ট্রি বই সম্পর্কে পড়ছে। তার পরবর্তী থেকে আমরা আজকে পড়ব। চলো স্টার্ট করছি। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অফ হিজ কনফাইনমেন্ট, অর্থাৎ লাস্ট 2 ইয়ার্স বলতে তার 14তম এবং 15দশ যে বর্ষ, অর্থাৎ 14th এবং 15th ইয়ারের কনফাইনমেন্ট মানে বন্দির জীবনের, দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, অর্থাৎ ইমেন্স মানে প্রচুর পরিমাণে সে ওই দুটো বছরে বই পড়েছিল। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ কোনো বাজ বিচার না করে নির্বিচারে যা পেয়েছে তাই পড়েছে। অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ ন্যাচারাল সায়েন্সেস, কোনো সময় সে কী বই নিয়ে পড়াশুনো করছে না প্রকৃতিবিজ্ঞান নিয়ে। দেন হি উড আস্ক ফর বায়রন অ্যান্ড শেক্সপিয়ার, তারপর সে কখনো একবার বায়রনের বই চায় বা একবার শেক্সপিয়ারের বই চায়। বায়রন হচ্ছে একজন ইংলিশ রোম্যান্টিক পোয়েট, যার পুরো নাম হচ্ছে জর্জ জর্ডান বায়রন বা লর্ড বায়রন নামে পরিচিত। আর শেক্সপিয়ারকে তো তোমরা চেনোই, তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1এই র্যাপিড রিডারে তার 3টে নাটক ছিল। দেয়ার ওয়ার নোটস ইন হুইচ, কিছু তার সে এরকম নোট দিয়েছিল যেখানে হি ডিম্যান্ডেড, সে দাবি করেছিল মানে সে চেয়েছিল, অ্যাট দ্য সেম টাইম সেই একই সময়, অর্থাৎ যখন সে এই ন্যাচারাল সায়েন্স বায়রন শেক্সপিয়ার পড়ছে ঠিক একই সময় সে কী বই চেয়েছে, বুকস অন কেমিস্ট্রির বই, অ্যান্ড অ্যান ম্যানুয়াল অফ মেডিসিন, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ম্যানুয়াল বুক, অ্যান্ড আ নভেল, উপন্যাসের বই, অ্যান্ড সাম ট্রিটাইজ অন ফিলোসফি অর থিওলজি। এই ট্রিটাইজ শব্দের অর্থ কী না, ট্রিটাইজ কথাটা হচ্ছে কোনো বিষয়ের ওপর কোনো প্রবন্ধ বা তাত্ত্বিক আলোচনা বা থিওরি বলতে পারো, সেই থিওরির ওপর। কোন কোন বিষয়ের ওপর থিওরি বা তাত্ত্বিক আলোচনা না, দর্শন বা দার্শনিক তত্ত্ব এবং থিওলজি অর্থাৎ ধর্মীয় সম্পর্কের পড়াশোনার বিষয়ে। হিজ রিডিং সাজেস্টেড, তার এই পড়াশোনার ধাঁচ যে কোনো মানুষকে এটা বুঝতে বোঝায় যে আ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ, অর্থাৎ কোনো একজন মানুষ যার কিনা মানে জাহাজটা ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস হয়ে যাওয়া জাহাজের সমুদ্রের মাঝখানে সে সাঁতার কাটছে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং চেষ্টা করছে সে তার নিজের জীবনকে বাঁচাতে, বাই গ্রিডিলি ক্লাচিং দ্য ফার্স্ট অ্যাট ওয়ান স্পার্ট অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, অর্থাৎ এমন মানে মনে করছে তার এই রিডিং হ্যাবিটটা দেখে বা এই রিডিংয়ের মানে ইনডিসক্রিমিনেশনটা দেখে, যে মনে হচ্ছে যেন কোনো একজন ব্যক্তি তার নিজের শিপ ভেঙে যাওয়ার পর ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে সমুদ্রের থেকে সে প্রথমে একটা মাস্তুল ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে এবং পরবর্তীতে অন্য একটা মাস্তুল ধরে বাঁচতে চাইছে। দি ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট, এই ওল্ড ব্যাংকারটি আবার এই সমস্ত ভাবছে এবং চিন্তা করছে। বলছে কি, টুমরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, হি উইল রিগেইন হিজ ফ্রিডম, সে তার স্বাধীনতা ফিরে পাবে। অর্থাৎ তাহলে এটা কোন দিনে ঘটনাটা বা হচ্ছে তার এই ঘটনাটা হচ্ছে না 14th নভেম্বর শেষ হবে, তাহলে 13th নভেম্বর 1885-এর ঘটনা এটা। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের এই চুক্তি অনুসারে, আই অট টু পে হিম 2 million, অর্থাৎ আমি তাকে 2 million পে করতে বাধ্য, কারণ যদি সে শর্ত না ভাঙে, শর্ত পূরণ করে, তাহলে আমাকে তো বেড হিসেবে তাকে টাকা দিতেই হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে এই টাকাটা দিই, ইট ইজ অল ওভার উইথ মি, আমার সব শেষ। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি একেবারে মানে নিঃস্ব, একেবারে ধ্বংস হয়ে যাব। তাহলে কেন সে বলছে এরকম নিঃস্ব বা ধ্বংস হয়ে যাব, আস্তে আস্তে গল্প এগোনোর সাথে আমরা জানতে পারবো। বলছে 15 years বিফোর, আচ্ছা আগে কোনো লাইন বাদ গেল না, দেখো 15 years বিফোর বলছে 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তার এই যে টাকা পয়সার অর্থাৎ তার এই লক্ষাধিক টাকার কোনো হিসেবই ছিল না, অর্থাৎ কাতারে কাতারে মানে মিলিয়ন পরে মানে লক্ষাধিক মানে কোনো হিসেবের বাইরে এত টাকা ছিল তার। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক, সে এখন ভয় পায় এটা জিজ্ঞাসা করতে, টু হিমসেলফ, তার কাছে বা নিজেকে, হুইচ ওয়্যার গ্রেটার, কোনটা বেশি, হিজ ডেপ্টস অর হিজ অ্যাসেটস, তার ঋণ নাকি না তার সম্পত্তি।
সে এইটা জিজ্ঞাসা করতে তাকে ভয়, মানে সে নিজেকেই জিজ্ঞাসা করতে ভয় পায়। কেন না? ডেসপারেট গ্যামলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ মানে তোমরা দেখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এইসব নাম শুনেছো। তাহলে বিভিন্নই ব্যবসা ক্ষেত্রে, আমি অতটা জানি না, ওই জেনে রাখো ব্যবসারই একটা বিষয় যে তার বিভিন্ন শেয়ারে টাকা লাগানো বা খাটানো। যে বলছে এইরকম স্টক এক্সচেঞ্জে গ্যামলিং করা অর্থাৎ বাজি লাগানো, ওয়াইল্ড স্পেকুলেশন অর্থাৎ বাজ বিচার না করে যা তা একটা অনুমান করে একটা বাজি লাগিয়ে দেয়া বা যেখানে সেখানে টাকা লাগিয়ে দেয়া। দি এক্সাইটেবিলিটি হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার। অ্যাডভান্সিং ইয়ার্স মানে তার মানে বৃদ্ধ মানে এজেড অর্থাৎ ম্যাচিওর এজ বা এই বয়স হয়ে যাওয়া সত্ত্বেও সে কিন্তু তার সেই এক্সাইটেবিলিটি অর্থাৎ এই উত্তেজনার বশে যে বেট লাগানো বা টাকা দিয়ে সবসময় জিনিসকে পরিমাপ করা বা এই যে মানে টাকার বাজি লাগানো, গ্যামলিং করা, এই জিনিসটা কিন্তু সে এখনও গেট ওভার ইভেন অর্থাৎ সে কিন্তু সেটা থেকে এখনও উঠতে পারেনি বা এটাকে নির্মূল করতে পারেনি, সে এখনও ওই জিনিসটা করে। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন। কিন্তু এইগুলোই তাকে কোন দিকে পরিচালিত করেছে, কোন পথে পরিচালিত, তার ধ্বংসের পথে পরিচালিত করেছে, তার ভাগ্যের ধ্বংস বা তার এই যে আজকে মানে কি বলবো এই যে দুর্ভাগ্য হয়েছে, সেই দুর্ভাগ্যের আজকে দায়ীকে তার এই ডেসপারেট গ্যামলিং, তারপরে এই ওয়াইল্ড স্পেকুলেশন, এক্সাইটেবিলিটি এক্সেট্রা। অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার অর্থাৎ সেই দাম্ভিক, ফিয়ারলেস অর্থাৎ অকুতভয় অর্থাৎ ভয় পায় না, অকুতভয় কথাটা আমি জানি না বাংলাটা বেরোলো মুখ থেকে, বাট যাই হোক, ফিয়ারলেস মানে হচ্ছে ভয় পায় না এমন, সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মপ্রত্যয় যে মিলিয়নিয়ার, হ্যাড বিকাম আ ব্যাংকার মিডলিং র্যাঙ্ক, পরিণত হয়েছে কিসে না একজন মধ্যমানের একজন র্যাঙ্ক মানে মধ্যমান বা মধ্য র্যাঙ্কের একজন ব্যাংকার অর্থাৎ সাধারণ সাদামাটা একজন ব্যাংকারে পরিণত হয়েছে। ট্রিমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, যে কিনা তার প্রত্যেক ইনভেস্টমেন্টের যখনই একটু ওপর নিচ হয় তখনই তার ভয় করে, সে কেঁপে ওঠে। কার্সড বেট মার্টার দি ওল্ড ম্যান, অর্থাৎ সেই ওল্ড ব্যাংকারটি এখন কি বলল, এই কার্সড অভিশপ্ত বেট। ক্লাচিং হিজ হেড ইন ডেসপায়ার, অর্থাৎ তার মাথাটা খামচে ধরল কিসে না হতাশায়। হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, কেন মানুষটা মরছে না। হি ইজ অনলি 40 নাও, তার তো মাত্র 40 বছর বয়স। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি, সে আমার থেকে আমার শেষ মানে যেটুকু পড়ে আছে অর্থাৎ শেষ সম্বলটুকু কেড়ে নেবে। হি উইল ম্যারি, তারপর সে বিবাহ করবে। উইল এনজয় লাইফ, তারপর নিজের জীবনটাকে এনজয় করবে, আনন্দে উপভোগ করে কাটাবে। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, সেও স্টক এক্সচেঞ্জে আবার এরকম বাজি লাগাবে। তাহলে দেখো সে যে বাজি লাগাবে কি লাগাবে না, সে বিয়ে করবে কি করবে না, এটা তো তার হচ্ছে না, দেখো সেই সে স্পেকুলেট করছে অর্থাৎ অনুমান করছে, অর্থাৎ যে যেমন সে তেমন আয়নায় দিয়ে বাকি লোককে দেখবে, অর্থাৎ সে যদি এরকম টাকা থাকতো বা পেতো তাহলে সে এরকম গ্যামলিং করতো ইত্যাদি করতো। তাই তার চোখে ভাবছে লয়ারটা এই টাকাগুলো অর্থাৎ আমার কাছ থেকে 2 মিলিয়ন পাওয়ার পর সে এই জিনিসগুলো করবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক আ বেগার, এবং আমি তার দিকে কী চোখে বা কী নজরে দেখবো, একটা ঈর্ষার নজরে দেখবো, যেমন একটা ভিক্ষুক চায়, অর্থাৎ যেমন ভিক্ষুক একটা বড় লোক বা সম্ভ্রান্ত বাড়ির লোকজনদের যেভাবে দেখে সম্পদের হিংসায়, ঠিক সেরকম সে বলছে আমিও তার দিকে সেই মানে হচ্ছে হিংসার চোখে, এনভি সেই জেলাসির চোখে আমি দেখব একজন ভিখারির মতো। অ্যান্ড হেয়ার ফ্রম হিম এভরিডে, এবং তার কাছ থেকে প্রতিদিন শুনবো দ্য সেম সেন্টেন্স, একই বাক্য, একই কথা। আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ, আমি তোমার কাছে ঋণী। আমি বলতে এখানে কিন্তু ইয়াং লয়ারের কথা বলছে। ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার এই জীবনের যে সুখ বা আনন্দ তার জন্য আমি তোমার কাছে ঋণী। লেট মি হেল্প ইউ, আচ্ছা একটা কাজ করো, আমি না আমাকে সাহায্য করার সেই সুযোগটা দাও। নো ইট ইজ টু মাচ, তারপরেই সে বলেছে না না এটা হতেই পারে না, অর্থাৎ মানে এটা সহ্য করা যায় না, এটা আনবিয়ারেবল। দি ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, অর্থাৎ একমাত্র পন্থা বা উপায় আছে, মিনস মানে ওয়ে, একমাত্র পন্থা বা উপায় আছে এই ব্যাংক্রাপসি বা এই দেউলিয়া হয়ে যাওয়ার থেকে বাঁচার। অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, এবং এই হতাশার থেকে বা এই দুঃখে বা এই দুর্দশার থেকে ওই মানুষটার মৃত্যু। ওই মানুষটা বলতে কে, ওই ইয়াং লয়ার। ইট স্টাক 3 o'clock, এখন কটা বাজে না 3টে, অবশ্যই রাত। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনতে পেল। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, শুনতে পেলো বলতে কি ওই ঘড়িতে
হচ্ছে ঢং ঢং করে 3টে হয়তো এরকম ঘন্টা পড়লো, সেই হিসেবে বলেছে দ্য ব্যাংকার লিসেন্ড। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ, প্রত্যেকে ঘুমিয়ে আছে ইন দ্য হাউস, বাড়িতে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড, কিচ্ছু শোনা যাচ্ছে না, আউটসাইড বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, অর্থাৎ বাইরে চিল্ড ট্রিজ বলতে কি বলছে যে অ্যাকচুয়ালি মানে বাতাসে ঠান্ডা একটা আবহাওয়া আছে, তাই বাইরে একেবারে শুনশান, বাইরের থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ওই কম্পিত গাছের পাতাগুলোর যে খসখস আওয়াজ, রাসলিং মানে খসখস পাতার খসখস আওয়াজ, সেই আওয়াজটা শোনা যাচ্ছে, মানে একে পাতা ঘষা লাগার যে শব্দ। ট্রাইং টু মেক নো নয়েজ, চেষ্টা করলো কোনো আওয়াজ না করে। হি টুক ফ্রম আ ফায়ার প্রুফ সেফ, একটা অগ্নি নির্বাপক অর্থাৎ আগুন লেগে নষ্ট হবে না এরকমই একটা সিন্দুক থেকে কি বার করলো একটা কি, দ্য কি অফ দ্য ডোর হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স, অর্থাৎ সেই দরজার চাবি যেটা কিনা 15 বছর খোলা হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে সেই ইয়াং লয়ারের যে লজে সেই বন্ধ করে রেখেছিল তালা দিয়ে, সেই তালার চাবি সে নিয়েছে। পুট অন হিজ ওভারকোট, তারপরে সে তার ওভারকোট পরলো, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং তারপর তার বাড়ির থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানে ছিল অন্ধকার এবং ঠান্ডা। কেন? কারণ অটাম বলেছে। কেন ঠান্ডা এত হচ্ছে না, রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল তখন। আর ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, ড্যাম্প কাটিং উইন্ড, ড্যাম্প মাঝে সাথে সাথে মানে ভিজে একটা, কাটিং উইন্ড মানে এতটাই তীব্র শীতের হাওয়া যে গায়ে লাগলে যেন ছুরির মতো ফলার মতো কেটে যাচ্ছে, যেন এরকম চিলিং উইন্ড। তাই বলছে যে ড্যাম্প কাটিং উইন্ড রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, অর্থাৎ বাগান জুড়ে তাড়িয়ে বেড়াচ্ছে, মানে কি এলোমেলোভাবে হচ্ছে এত জোরে প্রবাহিত হচ্ছে চারিদিকে। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, চিৎকার বা গর্জন করে বয়ে যাচ্ছে শোষো করে, এবং অত প্রবল জোরে বাতাস বইলে কি গাছগুলো তো স্থির থাকবে না, তাই বলছে দ্য ট্রিজ নো রেস্ট, তাদের কোনো বিশ্রাম না দিয়ে। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, এরপর সেই ব্যাংকার কী করলো, তার চোখের ওপরে একটু প্রেশার, মানে চোখ মানে চোখ দিয়ে দেখতে যাওয়া চেষ্টা, যেমন আমরা দেখি না ধরো দূরের জিনিস দেখার জন্য চোখে প্রেশার দিয়ে স্ট্রেন দিয়ে দেখতে চেষ্টা করি যে কী আছে, তাই ব্যাংকারও সেরকম করে দেখতে চাইলো। বাট কুড কুড সি নাইদার দি আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচুস, হয়তো তার বাগানে কিছু সাদা মূর্তি ছিল না, সে ওই মাটি বা ঘাস জমিতে কী আছে সে দেখতে পেলো না, হচ্ছে তার বাগানের যে সাদা মূর্তি আছে সেগুলো দেখতে পেলো। নট দ্য লজ, এমনকি লজটাকেও তার নজরে পড়লো না। নট দ্য ট্রিজ, কোনো গাছও নজরে পড়ছে না। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, এবং তারপর সে আন্দাজ, যেমন আমাদেরও আন্দাজ হয়ে যায় না বাড়িতে অন্ধকারে দেখবে তুমি ঠিক সুইচটা, এই পাখার সুইচটা দিয়ে দাও বা আলোর সুইচটা দিয়ে দাও কিছুক্ষণ পরে, ঠিক সেরকমই কারেন্ট চলে গেলে বা কারেন্ট হঠাৎ করে এলে বা রাতে ওটার সময় ঠিক সেরকমই সে ওরকম আন্দাজে সেই লজ যেখানটা আছে সেখানে গিয়ে পৌঁছালো। হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, সে দুবার সেই প্রহরীকে ডাকলো। নো আনসার ফলোড, কোনো আনসার কিন্তু পাওয়া গেল না, অর্থাৎ এই ওয়াচম্যান কিন্তু সাড়া দিল না। এভিডেন্টলি, স্পষ্টতই এটা বোঝা যাচ্ছে কি না, দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার, অর্থাৎ এরকম একটা ওয়েদারে সেই যে ওয়াচম্যান সে পাহারা না দিয়ে সে একটা আশ্রয় খুঁজে নিয়েছে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস। গ্রিন হাউস বলতে গরমের ঘর, গ্রিন হাউস এফেক্ট তোমরা জানো, হচ্ছে ভূগোলে পড়েছো। তো সে কী করছে, ওরকম কোনো একটা গরমের ঘরে বা গ্রিন হাউসের মতো গরমের ঘরে বা কিচেনে গিয়ে হয়তো দেখো ঘুম দিচ্ছে। ইফ আই হ্যাড দ্য প্লাক, এখানে প্লাক বলতে বোঝানো হয়েছে ডেয়ার, বলছে আমার যদি এই সাহস হয় বা আমি যদি সাহস করে টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমি আমার এই ইন্টেনশন বা আমার যে উদ্দেশ্য আছে এটা যদি আমি সফল মানে করতে পারি, ইন্টেনশনটা কি না ওই লয়ারের হত্যা। থট দি ওল্ড ম্যান, এটা ভাবলো সেই আমাদের ওল্ড ব্যাংকার। সাসপিশিয়ান উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে প্রথমেই গিয়ে এই সন্দেহ পড়বে কার ওপর না, সেই ওয়াচম্যান বা প্রহরীর ওপর, কারণ সেই তো সবসময় তাকে কি পাহারা দেয় বা গার্ড দেয়। He felt, he felt in the darkness for the steps and the door, সে ওই অন্ধকার অনুভব করলে এবং ধীরে ধীরে সেই দরজার যে ধাপ আছে সেই ধাপ বেয়ে উঠল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং তারপর লজের মধ্যে প্রবেশ করলো। দেন হি গ্রোপড হিজ ওয়ে, গ্রোপড মানে হাতড়ে, এরকম হাত দিতে দিতে হাতড়ে এগিয়ে যাওয়া, হিজ ওয়ে ইনটু আ লিটিল প্যাসেজ, সেরকম হাতড়ে কোথায় গেল একটা ছোট্ট প্যাসেজের মধ্যে, অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং তারপর একটা দেশলাই কাঠি জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার,
অর্থাৎ সেখানে সোল বলতে আত্মা মানে কি কেউ কোনো মানুষ বা কোনো নেই, কিচ্ছু নেই। দেয়ার ওয়াজ আ বেডস্টেড, সেখানে একটা বিছানা আছে। উইথ নো বেডিং অন ইট, অর্থাৎ তার উপরে কোনো মানে বিছানা নেই, অর্থাৎ খাটটাই বা পালঙ্কটাই রয়েছে কিন্তু তার উপরে বিছানা নেই। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং একটি কোনায়, দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কোনায় কি আছে, একটা ইস্পাত লোহার তৈরি স্টোভ রয়েছে। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট, অর্থাৎ প্রিজনার রুম বা ওই সেই ইয়াং লয়ার যে বন্দি আছে যে সেলটায়, সেই বন্দির থাকার যে দরজার যে তালার ওপরে একটা সিল দেওয়া আছে, যাতে সেই তালাটাকে কেউ খুলতে না পারে, বা দেখবে ওই গালা দিয়ে বিভিন্ন জায়গায় এরকম সিল করে দেয় না মুখটা, ঠিক সেরকমই সেই সিলটা ইনট্যাক্ট, অর্থাৎ অক্ষত অবস্থায় যে যেরকম ছিল সেরকমই। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখনই ওই দেশলাই কাঠিটা নিভে গেল, দি ওল্ড ম্যান ট্রেমলিং উইথ ইমোশন, অর্থাৎ আবেগে একটু বিহ্বল হয়ে পড়লো, বা একটু বিবেকের কাছে প্রশ্ন করলো যে এই জিনিসটা যে ঠিক না ভুল। ঠিক এরকমই একটা সেম সিন তোমরা ওই ম্যাকবেথে পড়েছিলে, মনে করে দেখো, যখন সে হত্যা করতে যাবে। পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, এবং তারপর সেখানে সে কী করলো, সেই যে ছোট্ট জানলাটা ছিল যেখান থেকে সেই প্রিজনারের আউটার ওয়ার্ল্ডের সঙ্গে একমাত্র কানেকশন ছিল, সেখান থেকে সে উঁকি মারলো। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, ওই প্রিজনারের ঘরে বা ওই রুমে একটা ক্যান্ডেল বলতে পারো, হ্যাঁ একটা ক্যান্ডেল বলতে পারো না, ক্যান্ডেলই আছে। ক্যান্ডেল এটি নিষ্প্রভ বা নিভু অবস্থায় খুব আবছা আলোতে জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, অর্থাৎ এই লায়ারটা কোথায় বসে আছে, টেবিলে বসে আছে। নাথিং কুড বি সিন, তেমন কিছুই দেখা যাচ্ছে না, বাট হিজ ব্যাক, তার পেছন অংশটা দেখা যাচ্ছে, তার পিঠের দিকটা। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল দেখা যাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাত দেখা যাচ্ছে। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, খোলা বই তার টেবিলের ওপরে পড়ে আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো যে চেয়ার আছে তার উপরেও পড়ে আছে বই। অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে কার্পেটেও তার বই পড়ে রয়েছে। 5 minutes passed and the prisoner did not once stir, 5 মিনিট কেটে গেল এভাবে, কিন্তু ওই প্রিজনার এক চুলও নড়েনি, অর্থাৎ সে একদম স্থির স্টিল হয়ে বসে আছে। 15 years imprisonment had taught him to sit still, 15 বছরের এই বন্দি জীবন তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে একেবারে না নড়ে চড়ে, অর্থাৎ নিথরভাবে বসে থাকতে হয় বা বসে থাকা যায়। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, এবার ব্যাংকার কী করলো, ওই উইন্ডোর ওখানে বা ওই সেই জানলায় তার আঙুল দিয়ে একবার নক করলো বা এরকম ট্যাপ করলো। অ্যান্ড দ্য প্রিজনার, এবং সেই প্রিজনারটি মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু সেই প্রিজনার কিন্তু কোনো প্রকার সাড়া দিল না তার ওই ট্যাপিংয়ে। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিল অফ, অর্থাৎ তারপর সেই ব্যাংকার খুব মানে সাবধানতার সাথে কশিয়াসলি সেই যে সিলটা ছিল সেই সিলটাকে ভাঙলো। দ্য ডোর, সেই দরজার। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং চাবির মানে তালার যে চাবি প্রবেশ করানোর যে জায়গাটা আছে সেই ছিদ্রে বা সেই জায়গায় চাবিটা প্রবেশ করালো। দ্য রাস্টি লক গেভ আ গ্র্যাটিং সাউন্ড, একটা কর্কশ আওয়াজ করে সেই যে তালাটা সেটা খুললো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, এবং ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে, কারণ অনেকদিন তো খোলে না, 15 বছর হয়ে গেছে, সেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে দরজাটা খুললো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুট স্টেপ, অর্থাৎ ব্যাংকার এটা আশা করেছিল যে যেই কোনো পায়ের ধ্বনির শব্দ পাবে বা পদধ্বনির শব্দ পাবে, আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, অর্থাৎ তার তরফ থেকে, অর্থাৎ তার বলতে ওই প্রিজনারের তরফ থেকে হয়তো কে 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 এসেছে কে এসেছে এরকম একটা হয়তো চমকে যাওয়ার কোনো একটা আওয়াজ বা চিৎকার সে হয়তো শুনতে পাবে, এটা সে এক্সপেক্টেড করেছিল। বাট 3 minutes passed, কিন্তু তার এই দরজা খুলে 3 মিনিট কেটে গেছে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, যেমন আগে নিস্তব্ধ ছিল সেই ঘরটায় ঠিক এখনও সেরকমই নিস্তব্ধতা বিরাজ করে রয়েছে। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, মেড আপ হিজ মাইন্ড মানে ডিসাইড, সে সিদ্ধান্ত নিল যে এবার সে প্রবেশ করবে, অর্থাৎ তার এই সেলে প্রবেশ করবে। অ্যাট দ্য টেবিল, টেবিলের ওপরে আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, যে কোনো সাধারণ মানুষের থেকে আলাদা, ওয়াজ সিটিং মোশনলেস, সে যেন একেবারে নিথর হয়ে বসে আছে, কোনো কাঁপাকাঁপি বা নড়ানড়ি নেই, কোনো মোশন নেই তার মধ্যে। হি ওয়াজ আ স্কেলেটন, তাকে দেখে মনে হচ্ছে সে যেন একটা কঙ্কাল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যেন তার হাড়ের ওপরে একেবারে এঁটে কোনো চামড়ার প্রলেপ দিয়ে রাখা আছে, যেমন কঙ্কাল চেহারা যেটা সেরকম। উইথ লং কার্লস লাইক আ ওমেন্স, অর্থাৎ তার চুলগুলো এতদিন তো কাটা নেই,
কারণ সে তো বেরোয়নি, ফলে মহিলাদের মতো চুল হয়েছে এবং সেটা কোকড়ানো বা কোকড়ানো মানে হ্যাঁ কাল অর্থাৎ কোকড়ানো চুল হয়ে গেছে। অ্যানা শ্যাগি বা জট পাকিয়ে গেছে বলতে পারে, অ্যানা শ্যাগি বিয়ার্ড, এবং তার দাড়ি একদম মানে কি বলবো এলোমেলোভাবে বেড়ে উঠে হয়তো উস্কো খুস্কো একেবারে দাড়ি ভর্তি হয়ে গিয়েছে মুখ। হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, এবং তার মুখের রঙটা একটি হলুদাভ ভাব এসেছে এবং যার মধ্যে একটা মানে মেটো মানে মেটে রঙের একটা ভাব, অর্থাৎ মাটি বল আর্থলি টিন্ট মানে মেটে রঙের একটা মানে রঙের ভাব তার মুখের মধ্যে বা মুখের রঙে দেখা যাচ্ছে। হিজ চিক্স ওয়ার হলো, এবং তার গাল একেবারে যেন গর্তে ঢুকে গেছে, মানে গর্ত সৃষ্টি হয়েছে মানে কি তার তো সে এখন আর শরীরে তেমন কিছু নেই, কারণ দেখো হাড়ের ওপরে যদি চামড়া লেগে থাকে সেরকম অবস্থা হয় তাহলে মুখেও নিশ্চয়ই মাংস অর্থাৎ গাল ফলে একেবারে গোলমাটল হবে না, তাই তার গালগুলোও ঢুকে গিয়ে গর্ত তৈরি করেছে। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, এবং তার পিঠটা লম্বা এবং সরু। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ শ্যাগি হেড ওয়াজ প্রপড, এখানে প্রপড মানে সাপোর্টেড, ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, অর্থাৎ তার হাত দুটো সেই শ্যাগি হেড অর্থাৎ সেই চুল ঝাঁকড়া চুল নেওয়া মাথাটা নিয়ে সাপোর্ট অর্থাৎ এরকম ঠেস বা হেলান দিয়ে রয়েছে, সেই সেই আছে রোগা পাতলা, ডেলিকেট বলতে এখানে ফ্রাজাইল অর্থাৎ দুর্বল বা ভঙ্গুর, হ্যাঁ দুর্বল ওই হাত দুটোর মাঝে, এবং এটা দেখতে ড্রেডফুল খুবই ভয়ানক লাগছে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিক্ট উইথ সিলভার, এবং তার চুল অলরেডি মানে রূপলি হয়ে গেছে বলতে কি মানে অনেক প্রায় পাকা চুলও ভর্তি হয়ে গিয়েছে। অ্যান্ড সিইং দিস, এবং এটা সিইং হিজ ইম্যাসিয়েটেড শব্দের অর্থ হচ্ছে মানে তোমাকে এটা কি বলবো, ইম্যাসিয়েটেড মানে খুব উইক, ভেরি উইক, বা ধর তোমাদের এখানে অ্যানোটেশনে যেটা আছে সেটা হচ্ছে যে ভেরি উইক অর হচ্ছে ভেরি উইক বা তোমার ওই হচ্ছে অ্যাবনর্মালি থিন, অর্থাৎ তার এই যে এরকম দুর্বল বা এরকম রোগাশোগা চেহারা, এজড লুকিং ফেস অর্থাৎ এরকম বার্ধক্যের ছাপযুক্ত মুখ, নো ওয়ান উড হ্যাভ বিলিভ দ্যাট হি ওয়াজ অনলি 40, কেউ বিশ্বাসই করবে না তার মাত্র কত বছর বয়স, 40 বছর বয়স। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমাচ্ছে। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড, তার সেই মানে নিচু করা বা নত করা মাথার সামনে, দেয়ার লে অন দ্য টেবিল আর শিট অফ পেপার, সে তার টেবিলের সামনে একটা কাগজের টুকরো বা একটা কাগজ পড়েছিল। অন হুইচ, যার ওপরে বা যাতে, দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, যেখানে সুন্দর হাতের লেখায় একটা লেখা ছিল। কি লেখা ছিল সেটা আমরা পরের দিন পড়ব, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, নেক্সট দিন পড়লেই এটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।